Today we will take a look at the topic origin and meaning of the phrase and idioms. আমরা সবাই আসলে phrase and idioms টপিকটা খুবই পড়ি, আমরা সবাই সবগুলো অর্থও জানি, কিন্তু মাঝে মাঝে আমাদের হয়তো মনে হতে পারে যে কেন এটার অর্থ এরকম, কেন এটা উৎপত্তিটা কোত্থেকে আসলো। আসলে প্রত্যেকটা idioms and phrase-ই এখানে আসার পিছনে একটা কাহিনী রয়েছে। আজকে আমরা এর অরিজিন আর মিনিংটা একটু মিলিয়ে দেখব। এক নম্বরে আমরা দেখি ক্যারি কোল টু নিউ ক্যাসেল। হয়তো অনেকের মনে হতে পারে যে এটার অর্থ কেন নিউ ক্যাসেলে কোনো কিছু ক্যারি করা কেন বোঝালো না। আমার এরকম প্রথমে মনে হয়েছিল। আসলে এটার অর্থ আমরা সবাই জানি, সেটা অর্থটা আমরা আগে লিখি। অর্থটা হচ্ছে তেলা মাথায় তেল দেয়া, যার আছে তাকে আরও বেশি দেওয়া, ব্যাপারটা এরকম, তেলা মাথায় তেল দেয়া। এখন এটার এই অর্থটা কেন আসলো, এই মিনিংটা কেন আসলো? মিনিংটা আসলে কারণে নিউ ক্যাসেল হচ্ছে ইংল্যান্ডের একটা কোল মাইনের নাম, অর্থাৎ একটা কয়লা খনির নাম। তো এই নিউ ক্যাসেল ছিল ইংল্যান্ডের সর্বপ্রথম কয়লা খনি যেখান থেকে বাইরে কয়লা এক্সপোর্ট করা হতো। অর্থাৎ এখানে ছিল কয়লা মাইন এবং এখান থেকে কয়লা বাইরে এক্সপোর্ট করা হতো। তো এখন তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে নিউ ক্যাসেলে কয়লার কোনো ঘাটতি নেই, এখানে কয়লার খনি। তো কেউ যদি কয়লায় নিউ ক্যাসেলে ক্যারি করে নিয়ে যায়, অর্থাৎ নিউ ক্যাসেলে কয়লা দেওয়ার জন্য যায়, আসলে এটা একটা পয়েন্টলেস অ্যান্ড আননেসেসারি একটা অ্যাক্ট। তো সেখানে এটা অর্থে এটাই বোঝানো হয়েছে যে ক্যারি কোল টু নিউ ক্যাসেল, যেখানে বেশি আছে, অর্থাৎ নিউ ক্যাসেলে কয়লা অনেক বেশি ছিল, যেখানে বেশি আছে সেখানে ওই জিনিসটাই নিয়ে যাওয়া, যেটা কোনো প্রয়োজন নাই। তো আমরা বুঝতে পারলাম ক্যারি কোল টু নিউ ক্যাসেলের অর্থ কেন তেলা মাথায় তেল দেওয়া। তো নেক্সট আমরা যদি দেখি ক্যাটস অ্যান্ড ডগস, এটা খুবই বিখ্যাত একটা ফ্রেজ। ক্যাটস অ্যান্ড ডগস, যেটা আমরা সবাই অর্থটা জানি, মুষলধারে, মুষলধারে বৃষ্টি পড়া। আমি মুষলধারে লিখি খুব বেশি পরিমাণে। তো এখন ক্যাটস অ্যান্ড ডগসই কেন হলো? এখন ক্যাটস অ্যান্ড ডগস মানে তো এরকম নয় যে আকাশ থেকে হয়তো কখনো বিড়াল আর কুকুর পড়েছিল, না, ব্যাপারটা মোটেও এরকম নয়। তো যদিও ক্যাটস অ্যান্ড ডগসের কোনো প্রোফাউন্ড হিস্ট্রি পাওয়া যায় না, তবে সর্ব ট্রাস্টেড যেটা হিস্ট্রি পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাপারটা এরকম। গ্রিক মিথোলজিতে ওডিন নামে একটা গড আছে, তো সেটা হচ্ছে গড অফ স্টর্ম বলা হয়। ওডিনকে বলা হয় ওডিন, একে বলা হয় গড অফ স্টর্ম বলা হয়তো। তো সে তার অ্যাপিয়ারেন্স ছিল বা তার বৈশিষ্ট্যসূচক যেটা ছিল উলফ অ্যান্ড ডগ। তো উলফ অ্যান্ড ডগকে হচ্ছে স্টর্ম, হচ্ছে ঝড়, এগুলোর হচ্ছে প্রতীক ধরা হতো। আর ক্যাটস বলতে বোঝায় যখন উইচ, যারা আমরা সবাই চিনি, যেটাকে পেতনি বলা হয়, ডাইনি উইচ, যারা ব্ল্যাক ম্যাজিক করে, এই উইচরা হচ্ছে মিথোলজিতে বা কোনো গল্প কথায় দেখা যায় তারা হচ্ছে ঝাড়ু ইউজ করে আকাশে ওড়ে। তো তাদের ইয়েটা ছিল, অ্যাপিয়ারেন্সটা ছিল ব্ল্যাক ক্যাট, কালো বিড়ালের মতো। তাই তাদেরকে তুলনা করা হয়েছে বাতাসের সাথে, অর্থাৎ অনেক বাতাস। আর ডগস এখানে আসছে ওডিনের ওই ডগস থেকে। তাহলে আসলো এখানে ক্যাটস বলতে বোঝাচ্ছে কঠিন বাতাস, অনেক ঝোড়ো বাতাস, আর ডগস বলতে বোঝাচ্ছে মুষলধারে বৃষ্টি বা ঝড়। তাহলে এটার অরিজিনটা আসছে কোত্থেকে? যে প্রচণ্ড স্টর্ম প্লাস রেইন। আমি একটু ব্র্যাকেটে লিখে দিই বোঝার জন্য। ক্যাটস থেকে আসছে স্টর্ম বা হেভি উইন্ড, স্টর্মি উইন্ড লিখলে বেশি ভালো হয়, স্টর্মি উইন্ড প্লাস, আর ডগস থেকে আসছে স্টর্ম বা ঝড়, তীব্র ঝড় যেটা। এখান থেকে আসলো ক্যাটস অ্যান্ড ডগস, অর্থ হচ্ছে মুষলধারে বা হেভি রেইন বা হচ্ছে অনেক ঝড়, এরকম কিছু। নাম্বার 3 আমরা দেখি কুল অ্যাজ এ কিউকাম্বার। এখানে এটার অর্থ হচ্ছে ধীরস্থির এবং শান্ত। দ্য ওয়ান হু নেভার লুজেস হিজ কুল, নেভার লুজেস হিজ পেশেন্স। ধীরস্থির এবং শান্ত। আচ্ছা, এটার অর্থ কিরকম আসলো? শশা। এখানে কুল অ্যাজ এ কিউকাম্বার অর্থে এভাবে বোঝানো হয় নাই যে তাপমাত্রায় কম, শরীরের তাপমাত্রা ঠান্ডা লাগছে বা গরম লাগছে, এ অর্থে বোঝানো হয় নাই। বোঝানো হয়েছে এই কারণে যে আমরা যখন শশা কাটি, শশার ভিতরে পানির পরিমাণটা অনেক বেশি থাকে। শশা হচ্ছে আর্দ্র টাইপের, এর মধ্যে পানির পরিমাণ অনেক বেশি থাকে। আমরা যখনই শশা কাটি না কেন, যে কোনো ওয়েদারে শশার ভিতরে যদি সেটা সতেজ হয় মোটামুটি, এর মধ্যে পানির পরিমাণটা অনেক বেশি থাকে, এটা আর্দ্র একটা জিনিস। তাই কুল অ্যাজ এ কিউকাম্বার অর্থে এখানে বোঝানো হয়েছে শশার যে ঠান্ডা বা ওই ঠান্ডা যে প্রপার্টিস এখান থেকে নেওয়া হয়েছে এরকম যে কুল অ্যাজ এ কিউকাম্বার, শশার মতো সে হচ্ছে ঠান্ডা। এখানে ঠান্ডা অর্থে আমরা বলি যে মাথা ঠান্ডা রাখো, তো ওইখান থেকে আসছে ধীরস্থির এবং শান্ত। ওকে, নেক্সট ক্যাটস প। ক্যাটস প হচ্ছে বিড়ালের যে পা যেটা থাকে বা হাত যেটা থাকে, প, ওইটা ক্যাটস প থেকে আসছে। তো এটার অর্থ হচ্ছে অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া, অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া। তো এটার পিছনে একটা স্টোরি আছে, অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া। ওকে, এটার পিছনে একটা স্টোরি আছে। একদা একটা স্টোরিটা এরকম ছিল যে একটা বানর বসেছিল গাছে,
তো তার সামনে হচ্ছে চেস্টনাট বলে, এই জিনিসটাকে চেস্টনাট। চেস্টনাট একটা ফল বা বাদাম এরকম কিছু একটা ছিল। এই চেস্টনাটটা আগুনে গ্রিল করতে দেওয়া হয়েছিল তার সামনে একটা বাড়িতে। তো ওই বাড়ি একটা বিড়াল ছিল। তো এখন বিড়ালটা, যদিও বিড়াল অনেক কানিং একটা অ্যানিমাল হয় মাঝে মাঝে, কিন্তু এই স্টোরিতে এটা তার সাথে আসলে জাস্টিস করা হয় না। এটা হচ্ছে বিড়ালকে দেখানো একটু ফুলিশ ক্রিয়েচার টাইপের। তো হচ্ছে ওই বানরটার শখ জাগলো যে এই চেস্টনাটটা সে খাবে, যেটা হচ্ছে আগুনে গ্রিল করতে দেওয়া হয়েছিল। তো সে তার সামনে যে বাড়ির যে বিড়ালটা ছিল তাকে সে পার্সুয়েট করলো, তাকে সে ফ্ল্যাটার্ড করলো। তো সে তার ওই পার্সুয়েশনে এসে করলো কি, ওই গরম ওই গ্রিল মানে চিমুনি বা গরম ওইখান থেকে সে চেস্টনাটগুলা তুলে আনলো, তুলে এনে বানরকে দিল। তো তাহলে বানর কি পাইলো? বানর পাইলো সে যেটা খেতে চাইছিল সেটা পাইলো, ওই চেস্টনাটটা। আর বিড়ালটা কি পাইলো? বিড়াল পাইলো তার শুধু একটা পুড়ে যাওয়া দেখলো তারটা পটা মানে তার হাতের যে পায়ের যেটা সেটা পুড়ে গেছে। তো এখানে এটা বোঝাইলো ক্যাটস এখানে বানর এই ক্যাটের বা বিড়ালের পটাকে ইউজ করছিল তার কাজ হাসিল করার জন্য। তো এখান থেকেই আসছে ক্যাটস অর্থাৎ অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া বা অন্য কিছুকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করা, এইভাবে আসছিল। আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তো পরেরটা আমরা দেখি ব্রাউন স্টাডি। ব্রাউন স্টাডি এটা হচ্ছে গভীর চিন্তায় মগ্ন। আচ্ছা, এই ব্রাউন স্টাডিটা কোত্থেকে আসছে? এটা আসছে, আমরা বলি প্রায় একটা সময় কথা যে মুখটা কালো করে বসে আছো কেন, মুখটা কালো করে বসে আছো কেন, অর্থাৎ স্যাডনেস, গ্লুমিনেস এগুলোর সাথে ব্ল্যাক একটা আমরা সম্পর্ক তৈরি করি। তো ওই ব্যাক ইন 20th সেঞ্চুরি বা 19th সেঞ্চুরিতে ইংল্যান্ডের বা ওই দিকের এরিয়াতে তারা আসলে ব্ল্যাক না বলে এটাকে ব্রাউনকে তুলনা করতো। তারা মিন করতো যে ব্রাউনকে তারা রিপ্রেজেন্ট করতো গ্লুমি, স্যাডনেস এগুলোকে তারা ব্রাউন কালারটা দ্বারা রিপ্রেজেন্ট করতো। তাহলে ব্রাউন হচ্ছে এখানে কোনো স্টেট অফ বিইং গ্লুমি অথবা স্টেট অফ বিইং স্যাড। তো আমরা যদি দেখি, আর স্টাডি বলতে আমরা মিন করি, আমরা স্টাডি যখন করি তখন হচ্ছে দেখা যায় যে আমরা গভীর চিন্তা ভাবনা করি। তো এখানে ওই স্টাডির ওই মিনিংটা নেওয়া হয়েছে। তাহলে স্টাডিটা আমরা ব্রাউন স্টাডিটা এভাবে বলতে পারি, চিন্তায় নিমগ্ন। চিন্তাটা কীরকম? একটা ডিপ্রেশনের চিন্তাভাবনা, একটা গ্লুমি স্টেটের চিন্তাভাবনা, একটা স্যাডনেসের চিন্তাভাবনা। তো এখানে ব্রাউন স্টাডিটা আমরা বলতে পারি গভীর চিন্তায় মগ্ন, অ্যাবজর্বড ইন থট which is mainly a depressed thought, a gloomy thought, a saddening thought। তো এই মিনিংটা ছিল একটু আগের দিকে। তো বর্তমানে এটাকে ওই নেগেটিভ অর্থে অর্থাৎ এই গ্লুমি স্যাডনেসের দিকে না গিয়ে যদি কেউ কোনো একটা বিষয়ে গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করে, একটা বিষয় যদি সে গভীরভাবে চিন্তাভাবনা করার চেষ্টা করে, এখন ওটাকেও ব্রাউন স্টাডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তবে এটার অরিজিন বা প্রথম দিককার ব্যবহার ছিল গভীর চিন্তায় মগ্ন। এটা এখনও আছে বাট একটু কম। গভীর চিন্তায় মগ্ন, যে চিন্তাটা কীরকম ছিল, আর ডিপ্রেস টাইপের স্যাডেনিং থট অথবা গ্লুমি থট। তবে বর্তমানে হচ্ছে যে কোনো বিষয়ে কনসেন্ট্রেট করার জন্য যে চিন্তাটা করা হয় সেটাকেও ব্রাউন স্টাডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমরা এটাকে মিনিংটা নিতে পারি গভীর চিন্তায় মগ্ন। পরেরটা দেখি আমরা, প্লে ডাকস অ্যান্ড ড্রেকস। আচ্ছা, প্লে ডাকস অ্যান্ড ড্রেকস, আমরা এটা কথা বলার আগে আমি একটা কথা বলি। আমরা হয়তো সবাই এইটার নাম শুনছি যে পুকুরে বা নদীতে বা কোনো একটা ওয়াটার সারফেসে আমরা পাথর ছুঁড়ে মারি, আমাদের যে কয়টা বাউন্স পড়লো, কয়টা হচ্ছে পাক খেলো গিয়ে তারপরে পরে। তো হচ্ছে এই খেলাটাকে এটাকে বলা হয়তো ব্যাক ইন ইংল্যান্ডে যে প্লে ডাকস অ্যান্ড ড্রেকস। এই খেলাটার নাম হচ্ছে, এটাকে স্প্লিট স্টোনও বলা হইতো, বা এখানে এটাকে অনেক জায়গায় এটাকে প্লে ডাকস অ্যান্ড ড্রেকস। এই খেলাটার নাম ছিল এরকম। তো এই খেলাটার নাম ডাকস অ্যান্ড ড্রেকস এ কারণে আসছিল যে হাঁস, আমরা দেখছি যে যখন হাঁস তখন নদীতে বা পানিতে থাকে তো সে মাঝে মাঝে ডুব দেয়, স্প্ল্যাশিং করে, ওয়াটার স্প্ল্যাশ করে সে গোসল করার জন্য বা ডুব দেয় নিচে। তো ওই যে হাঁসের যে স্প্ল্যাশটা, ওইখান থেকে আমরা যখন ঢিলটা ছুঁড়ে মারি সেটা তো এরকম স্প্ল্যাশই হয়। তো ওইখান থেকে দুটো মিলিয়ে আনা হয়েছে, এই গেমটার নাম লেখা হয়েছিল পাথর ছুঁড়ে মারা, যেটা প্লে ডাকস অ্যান্ড ড্রেকস। তো এটা অর্থটা হচ্ছে অপচয় করা, বেসিক্যালি টাকা পয়সা অপচয় করা, মূলত টাকা পয়সা অপচয় করাই বোঝায়, মানে অপচয় করা, বেসিক্যালি মানি অপচয় করাটাকেই বোঝায়। তো এটাকে প্লে ডাকস অ্যান্ড ড্রেকস, এটা আমরা বুঝলাম কেন হচ্ছে এটার নাম প্লে ডাকস অ্যান্ড ড্রেকস হলো। তবে এটার অর্থ কেন অপচয় করা হলো সেটা কারণটা হচ্ছে
প্লে ডাক্স অ্যান্ড ড্রেক্স যখন কেউ খেলে, এই খেলাটা যখন কেউ খেলে, সে কি করে, সে হচ্ছে টাইম পাস করার জন্য বা অলসভাবে পাথরগুলো ছুঁড়ে ফেলে দেয় পানিতে। ব্যাপারটা তো এরকমই, তাই না? যে পানিতে পাথরটা সে ছুঁড়ে ফেলে দিচ্ছে, বাউন্স করা সে দেখছে যে পানিটা যে পাথরটা যে পানিতে পড়ে যাচ্ছে সেটা দেখে সে মজা পাচ্ছে, সে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো এটাকে এভাবে চিত্রায়ন করা যেতে পারে টাকা পয়সা জলে ফেলে দেওয়া, এরকমভাবে চিন্তা করা যেতে পারে। টাকা একদম ল্যাভিশলি ওয়েস্ট করা, মারাত্মকভাবে ওয়েস্ট করা, সে ওয়েস্ট করে সে মজা পাচ্ছে, তো এরকম আর কি, অনেক বেশি টাকা পয়সা ওয়েস্ট করা। তো প্লে ডাক্স অ্যান্ড ড্রেক্স বলতে আমরা বুঝবো অপচয় করা, যেটা কিনা মেনলি মানি। আচ্ছা, পরেরটা দেখি, ডাউন অ্যান্ড আউট। এটার অর্থ হচ্ছে যে নিঃস্ব, একেবারে শেষ, নিঃস্ব, একেবারে শেষ। আচ্ছা, এটা আসছে বক্সিং রিলেটেড একটা ইয়া থেকে আসছে, এটা হচ্ছে বক্সিং রিলেটেড একটা ইয়া থেকে আসছে। বক্সিংয়ে যখন অপোনেন্ট যদি কাউকে পাঞ্চ করে তাহলে সে ডাউন হয়, প্রথমে ডাউন হওয়ার পরে হচ্ছে কাউন্ট ডাউন হয়। প্রথমে সে ডাউন হয়, প্রথমে ডাউন হওয়ার পরে কাউন্ট ডাউন শুরু করে রেফারি, কাউন্ট ডাউন করার পরে সে গেম থেকে আউট হয়ে যায়। তাহলে সে প্রথমে হয় ডাউন, তারপরে হয় আউট। তাহলে সে ডাউন অ্যান্ড আউট যখন সে হয়ে যায়, সে হচ্ছে গেমে তার আর কোনো কিছু অবশিষ্ট থাকে না, সে গেম থেকে আউট, সে নিঃস্ব হয়ে গেছে, তার এখানে কোনো রেজাল্ট আর নাই ওই গেমের ভিতরে। তো এটাও এখানে আসছে, ডাউন অ্যান্ড আউট, সব হারিয়ে ফেলা, একেবারে নিঃস্ব হয়ে যাওয়া, টাকা পয়সা সব হারিয়ে ফেলা, এরকম হতে পারে। আই এম ইন এ স্টেট অফ ডাউন অ্যান্ড আউট, আমি হচ্ছে একদম নিঃস্ব একটা অবস্থায় আছি, এরকম। সো ইজি। পরেরটা আমরা দেখি, পান্ডোরাস বক্স। আচ্ছা, পান্ডোরাস বক্স হচ্ছে, এটাও একটা গ্রিক মিথোলজির একটা কাহিনী। পান্ডোরাস বক্সের কাহিনীটা হচ্ছে এরকম, পান্ডোরা হচ্ছে যে প্রথম সৃষ্টি করা একটা ওমেন, সেটা হচ্ছে গ্রিক মিথোলজির জেউস হচ্ছে এই পান্ডোরাকে প্রথম সৃষ্টি করছিল। তো হচ্ছে এই মহিলাটা ছিল হচ্ছে একটু গ্রিডি টাইপের, মোটামুটি সবগুলা ভাইল যে গুণ, খারাপ যে গুণ বা কানিং যে গুণগুলো, এটা প্রত্যেকটা তার মধ্যে, প্রত্যেকটা গড তার মধ্যে ইনস্টল করে দিছিল, ওই জেউস, আফ্রোডিট, এরকম যে গডগুলো ছিল। তো এই পান্ডোরা একটা গডের সাথে থাকতো, তো ওই গডকে হচ্ছে জেউস পছন্দ করতো না বা তাকে হেট করতো। তো ওই গডকে জেউস যে সে করছিল কি, একটা বক্স পাঠাইছিল, বলছিল গিফট হিসাবে পাঠালাম, একটা গিফট পাঠাইছিল, বড় একটা বক্স। তো সেই বক্সটা যে গড উদ্দেশ্যে পাঠাইছিল, সে গড সে ওইটা দেখে নাই বা সে ছোঁয় নাই, এখনো হয়তো সময় পায় না বা দেখে না, সেটাকে ইগনোর করে রেখে দিছে। তো তার বাসায় যে পান্ডোরা ছিল, সে পান্ডোরা যেহেতু একটু গ্রিডি স্বভাবের ছিল, সে আউট অফ গ্রিড সে বক্সটা ওপেন করে ফেলে। অ্যান্ড এইটাই হচ্ছে জিউসের অবজেক্টিভ ছিল। সে যখন এই বক্সটা ওপেন করে, এই বক্সটার ভিতরে ছিল সকল ধরনের খারাপ বা নেগেটিভ ফিলিং, যেমন ধরতে পারেন আপনারা হোপলেসনেস, তারপর হচ্ছে খারাপ যে চুরি, মানুষকে খুন করা, হতাশা, যে খারাপ খারাপ যত কিছুই ছিল সব কিছু এই বক্সের মধ্যে জিউস পাঠাইছিল। তো সে যখন এই পান্ডোরা যখন এই বক্সটা ওপেন করলো, তখন এই সব কিছু ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়লো, মার্ডার ইন্টেনশন, তারপর হচ্ছে যে ছুরি ছিনতাই যা আছে, অ্যাভারেজ যা আছে। তো এটাই গ্রিক মিথোলজি থেকে আসছে। তো পান্ডোরাস বক্সের অর্থ হচ্ছে যে আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও আসলে ভালো নয়, আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও আসলে তা ভালো না, আসলে খারাপ। আচ্ছা, এটার মিনিংটা কি মিন করে? আপাত দৃষ্টিতে ভালো মনে হলো আসলে খারাপ কেন বললাম, কারণ হচ্ছে প্যান্ডোরা মনে করছিল যেহেতু জিউস একটা গিফট পাঠাইছে অন্য একটা গডকে, আনডাউটেডলি এটা খুব ভালো একটা জিনিস হবে, গিফট একটা গডের কাছ থেকে পাঠানো গিফট। তো সে যখন এই যে ভালো মনে করলো ওই গিফটটাকে, তো সেই হচ্ছে আপাত দৃষ্টিতে ভালো, এই পার্টটুকু। আচ্ছা, তারপর সে যখন বক্সটা খুললো, রেজাল্টটা কি আসলো? খুবই বাজে একটা রেজাল্ট আসলো, সব কিছু ছড়িয়ে পড়লো পৃথিবীতে, খারাপ জিনিসগুলো। তাহলে প্রথমে মনে করলো ভালো, আসলে ব্যাপারটা কি ছিল? অনেক খারাপ ছিল। আই গেস সবাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আসে খুব বিখ্যাত একটা ফ্রেজ, এটা আমরা আমাদের ডেইলি লাইফে খুব বেশি ইউজ করি, কল আ স্পেড, অর্থাৎ সত্য কথা সোজাসুজিভাবে বলা, হার্শ রিয়ালিটি বা যাই হোক, সত্য কথা একদম মুখের উপরে সোজাসুজিভাবে বলে দেওয়া, সত্য কথা সোজাসুজি বলা। আচ্ছা, এটার অর্থটা কি? এটা কেন আসলে এই মিনিংটা? এটার মিনিংটা এই কারণে আসছে যে ব্যাক ইন ইংল্যান্ড, অর্থাৎ 20th সেঞ্চুরিতে হচ্ছে এই স্পেড শব্দের এমনি বেসিক্যাল মিনিং হচ্ছে কোদাল, বাট এই স্পেড দিয়ে যারা একটু
নিগ্রো যারা মানুষ ছিল, কৃষ্ণাঙ্গ যারা ছিল, তাদেরকে হচ্ছে যে এই স্পেড শব্দটা দ্বারা, এটা একটা ডিরোগেটরি ওয়ার্ড, অপমানজনক একটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ড দিয়ে হচ্ছে নিগ্রোদেরকে অ্যাড্রেস করা হইতো। তো একজন অথরের একটা বিখ্যাত লাইন ছিল, গডস সাবজেক্ট শুড নট বি স্পেয়ার্ড টু কল আ স্পেড। অর্থাৎ মানে গডের যারা সাবজেক্ট বা গডের যারা হচ্ছে ভক্ত, তাদের সবাইকে একটা স্পেড বলা উচিত। অর্থাৎ এটা আসলে একটা রেসিজমিক্যাল থট ছিল, অনেকটা কীরকম এরকমই ছিল যে কৃষ্ণাঙ্গদেরকে কৃষ্ণাঙ্গ বলতে হবে, তাদেরকে এটা বলে, যেমন হচ্ছে কৃষ্ণাঙ্গরা যারা কালো, তাদেরকে কালো মুখের উপর সরাসরি বলে দেওয়া। তো এইটা আসছে, যদিও এটা রেশিয়াল একটা কনটেক্সট থেকে আসছে, কিন্তু এটার মিনিংটা পরিবর্তিত হয়ে এভাবে আসছে যে কালোদেরকে কালো বলা, ব্যাপারটা এরকম আর কি। যদি আমি মিনিং নেই তাহলে হচ্ছে যা জিনিস যা, যদিও সেটা হার্শ রিয়ালিটি বা যদিও সেটা কারো হয়তো শুনতে ভালো লাগবে না, যদি কারোর সামনে গিয়ে সরাসরি এভাবে বলা হয় খুবই বাজে একটা ওয়েতে, তারপরও এটা মিনিংটা এভাবে আসছে, সত্য কথা যেটা সত্য সেটাকে সোজাসুজিভাবে বলে দেওয়া, উইদাউট এনি থট দ্যাট হাউ উইল দ্য রিসিভার উইল রিসিভ ইট। আচ্ছা, লাস্টেটা আমরা দেখি জন্ডিসড আই। জন্ডিসড আই হচ্ছে পক্ষপাত তুষ্ট, পক্ষপাত তুষ্ট। আচ্ছা, পক্ষপাত তুষ্ট দৃষ্টিভঙ্গি বা পক্ষপাতিত্ব করা, এটা হচ্ছে পক্ষপাত তুষ্ট। ওকে, এটা কেন আসলো? আমরা সবাই এটা জানি যে জন্ডিস যখন কারো হয়, তার বডি বিভিন্ন পার্ট হলদে রঙের হয়ে যায়। বিলুরুবিন, বিলুবার্ডিন, হাবিজাবি, এগুলো কাহিনী আছে বায়োলজির। তো হচ্ছে এই যে কারো যখন জন্ডিসড হয়, সে যখন জন্ডিস হওয়ার পর তার বিভিন্ন বডি পার্ট হলুদ হয়ে যায়, ইভেন অনেক সময় চোখও হলুদ হয়ে যায়। তো চোখ যখন হলুদ হয়ে যায় তখন সে যা দেখে সবই হলুদ হলুদ দেখে। ব্যাপারটা যদিও হয় যে একদম নর্মাল কোনো জিনিস সে দেখতেছে, সে সেটার ইয়েলো ভার্সনটা দেখবে, সে সেটাকে একটু হলদে দেখবে। তাহলে ব্যাপারটা এখান থেকে আসছে, কারো যখন জন্ডিস হয়, সে যখন যেহেতু সে ব্যাপারটাকে হলদে দেখতেছে, অর্থাৎ সে হলুদের পক্ষপাতিত্ব করতেছে, সে সব কিছুকে একচোখাভাবে দেখতেছে, সব কিছুকে আসল সত্য যাই হোক সে যেটা মনে করবে ওইটাই রাইট, তাহলে আসছে পক্ষপাতিত্ব করা। এই যে জন্ডিস যখন হয়, সে যেহেতু সব কিছু হলুদ দেখে, তার মানে হচ্ছে সে পক্ষপাতিত্ব করা। যেমন একটা প্রবাদ, খুবই বিখ্যাত একটা প্রবাদ আছে, অল সিমস ইয়েলো টু আ জন্ডিসড আই। অর্থাৎ জন্ডিসের কাছে সব কিছুই হলুদ যেহেতু মনে হয়, তো হচ্ছে সে হচ্ছে সার্টেন কোনো কিছু বা সার্টেন কোনো পার্সনের সে পক্ষপাতিত্ব করতেছে। সো দিস ইজ অল ফর টুডে। সো আশা করি সবার ভালো লাগছে। তো আমাদের সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।